ভারতবর্ষের ইতিহাসে কলকাতা ইজেডসিসি হলে প্রথম জাতীয় মতুয়া ধর্ম মহাসম্মেলন আমরা শেষ পর্যায়ে এসেছি। এই শেষ পর্যায়ে মতুয়া ধর্ম আন্দোলন তার গতি, তার ভাবনা কোন পথে অগ্রসর হবে, আগামী দিনে মতুয়া ঐক্য, মতুয়া জাগরণ, মতুয়া ধর্ম কোন পথে বিপ্লবে পরিণত হবে, সেই বিষয়ে আমাদেরকে আশীর্বাদ জ্ঞাপন করবেন মতুয়া ধর্মের প্রবর্তক, বিশ্ব পিতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ উত্তরসূরি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, ভারতবর্ষ তথা বিশ্বের কোটি কোটি মতুয়ার নয়নের মণি বাবা শান্তনু ঠাকুর মহাশয়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা, তাদের আতুল চরণে প্রণাম জানাই। আজকের এই সভাগৃহে উপস্থিত সাধু গুরু গোসাই পাগল আমার দলপতি মায়েদের, আজকের এই বিশেষ সভা, যে সভা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের মতুয়া প্রতিনিধিগণ আজকে এখানে উপস্থিত হয়েছে, সেই সভায় উপস্থিত আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির যিনি বর্তমান প্রধান সেবায়ক তথা প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সভাকে আজকে আলোকপাত করেছেন আমার পিতৃদেব শ্রী মঞ্জুর কৃষ্ণ ঠাকুর মহাশয়। আমাদের মধ্যে আছে মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর, তৎসহ মঞ্চে যে উজ্জ্বল নক্ষত্র মতুয়া সমাজের যারা বসে আছে, আমাদের শ্রী হরশীল গোসাই, শ্রী কীর্তিবাস গোসাই, শ্রী গোকুলানন্দ গোসাই বৃন্দাবন থেকে আছেন, শ্রী ভরত গোসাই, শ্রী রবীন গোসাই ছত্তিশগড় থেকে, শ্রী সুবল গোসাই, শ্রী স্বপন গোসাই দিল্লি থেকে, শ্রী জয়কৃষ্ণ মন্ডল আমাদের উত্তরপ্রদেশ পিলিভিত থেকে, ডাক্তার আর.এন. দাস উত্তরপ্রদেশ, শ্রী জগদীশ হালদার আমাদের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, শ্রী সন্তোষ বাড়ই আছেন আমাদের দুর্গাপুর থেকে, শ্রী বাবুলাল বালা আছেন আমাদের উত্তর দিনাজপুর থেকে, শ্রী সুশীল মল্লিক আছেন দিল্লি থেকে, শ্রী উত্তম হালদার আছেন বিহার থেকে, উষা মণ্ডল আছেন শ্রী ঋষিকেশ না সুধাংশু রায়, এবং আমাদের মধ্যে আছেন দিদি অর্চনা মজুমদার সহ আমার সম্মুখে যারা আমাদের মতুয়া সমাজকে প্রতিনিধিত্ব দিচ্ছেন, সকলকে আমার প্রণাম জানাই, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হয়েছে, আর এই আলোচনা হওয়াটা আবশ্যিক, কেননা মূল যে ছন্দ
সেই ছন্দ থেকে আমরা যেন ছন্দপতন আমাদের না ঘটে। ছন্দপতন ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, ব্যক্তিগত ইচ্ছার মাধ্যমে এগুলো হয়ে থাকে। সেই জায়গাকে উপেক্ষা করে, সেই জায়গাকে বন্ধ রেখে আমাদেরকে সার্বিক চিন্তায় মনোনিবেশ করতে হবে। আমার মনে হয় দীর্ঘ প্রায় এটা 25 সাল, 2025, 1937 সালে গুরুচাঁদ ঠাকুর স্বর্গলাভের পরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে, সভাপতিত্বে কলকাতার অ্যালবার্ট হলে একটা বিশেষ স্মরণ সভা করা হয়েছিল এবং সেই স্মরণ সভাতে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস গুরুচাঁদ ঠাকুরকে মহামানব আখ্যায়িত করেছিলেন। এই ইতিহাসগুলো সাধারণ মানুষ জানে না। আমাদের মধ্যে একটা সীমারেখার মধ্যে এগুলো আলোচিত হয়, কিন্তু আমাদের সমাজের বাইরে এই বিষয়গুলোকে তুলে ধরা দরকার। আমাদের মধ্যে যেমন আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা সমাজকে একটা সুন্দর বন্ধনে রাখি, তেমন গুরুচাঁদ ঠাকুরের অনুপ্রেরণায় শিক্ষা জগৎকে আমাদের মধ্যে ব্যাপক হারে বিস্তারের একটা যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটাকে আমরা সোসাইটি তথা সমাজে সেটাকে কাজে লাগাচ্ছি না কেন? অবশ্যই আমাদের মতুয়াদের একটা মত হবে, একটা মত, যে মত তার নিয়মে, যে মত তার শৃঙ্খলায়, যে মত তার অনুশাসনে চলবে, এটা হওয়া উচিত। কিন্তু সেই অনুশাসন, সেই মতকে আমি কিভাবে বাইরে প্রকাশ করব? তার জন্যই দরকার এই টাইপের আলোচনা সভা, এবং সেই আলোচনার সভার মধ্যে থেকে ফুটে উঠবে প্রত্যেকটা মানুষের আলোকপাত। আমি মনে করি আজকের এই আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলেছে যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের, আমার সমাজের যারা নতুন পিঢ়ি, তাদেরকে আকাঙ্ক্ষিত করবে, তাদেরকে অগ্রগতির পথ দেখাবে বলে মনে করি। যে জাতি তার ইতিহাস সম্পর্কে জানে না, যে জাতি তার ইতিহাসকে গুরুত্ব দেয় না, সে জাতি কোনোদিনও অগ্রগতি হতে পারে না। যার জন্য আমাদের ধর্মীয় সমস্ত বর্ণনা হরিলীলামৃত গুরুচাঁদ চরিতে লিপিবদ্ধ করা, যাতে আমরা ইতিহাস ভুলে না যাই। মতুয়া ধর্ম একটা পার্ট অফ হিন্দু ধর্ম। এবার আমাদের এই আলোচনায় আসতে হচ্ছে কেন? আমাদের এই আলোচনায় আসতে হচ্ছে কেন যে আমাদেরকে আলাদা করে পাঠ পড়াতে হবে, শ্রদ্ধা বিবাহ অনুষ্ঠান করাতে হবে? কেন? অবশ্যই করাতে হবে। করাতে হবে এই কারণে, হাজার বছর ধরে নিপীড়িত নিষ্পেষিত হয়ে আসা মানুষদের সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, এরকম অধিকারের কথা যদি বলি, সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত। তাহলে তাদের শক্তি এবং শক্তিকে পাথেয় করে তারা যে রাস্তাটা দেখেছে, সেই রাস্তাটা তো হঠাৎ করে তারা ভুলে যাবে না। তারা সেই রাস্তা, যে রাস্তাটা দেখেছে, সেই রাস্তার মাধ্যমেই তারা পরিচালিত হবে এবং চাইবে আগামী ভবিষ্যতে তারা সেভাবে পরিচালিত হবে। আপনি শিখ ধর্ম দেখুন, কি আমাদের ডক্টর কাকলি বলেছে যে কোনো ধর্ম, যে কোনো মত তার দর্শনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আজকে যদি দেখেন শিখ ধর্ম, তাদের পাগড়ি, তাদের বালা, তাদের
ছোট কৃপান, এগুলো কি সামাজিক প্রয়োজনে সেই বস্তুগুলো ব্যবহৃত হয়েছে। কেন? তৎকালীন সময়ে সবচাইতে বেশি যদি পীড়িত বা দলিত হয়ে থাকে এই শিখ ধর্মের মানুষরা। কেন? বহিরাগত শত্রু তাদের আক্রমণ করত, তাদের পাগড়ি বাঁধতে হতো, ওটা একটা প্রোটেকশন। সেই সামাজিক দর্শনটা তাদের ধর্মের একটা আকার নিয়েছে, তাই তো? তাহলে আমাদের মতুয়া সমাজে সামাজিক দর্শন কি? আমাদের মতুয়া সমাজের সামাজিক দর্শন এইটা, যেটা আমাদের দলীয় শক্তি আমাদেরকে একসময় সামনে একটা মাটির ঘটি, পেছনে একটা ঝাঁটা বেঁধে আমাদেরকে চলতে হয়েছে। সামাজিক কুসংস্কার বলুন বা মর্যাদার অধিকারের থেকে বঞ্চিত বলুন, সমস্ত কিছুতে যে আমরা হেঁটে যেতাম, আমাদের থুতু আমরা নিজে ফেলতে পারতাম না, আমাদের ঘটিতে ফেলতে হতো। যেখান থেকে হেঁটে যেতাম আমাদেরকে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে চলে যেতে হতো সেখানে। তাহলে একটা সমাজ তারা মন্দিরে যাওয়ার থেকে তারা বঞ্চিত, অস্পৃশ্য। তারা একটা পাঠ থেকে বঞ্চিত, বেদ পাঠ থেকে বঞ্চিত, শ্রবণ করা থেকে বঞ্চিত। এবং সেটা যদি ইনকেস কোনোভাবে যদি হয়ে যায়, তাহলে তাকে সেই অত্যাচার এবং সেই অনাচারের শিকার হতে হয়েছে। সে মতো পরিস্থিতিতে তারা দেখেছে যে আমি রাস্তা থেকে বা আমি একা যদি চলি, সমাজে আমার উপরে আঘাত আসছে। তাহলে আমার উপরে আঘাত আসবে না কখন? যখন আমি সংঘবদ্ধ হব। যখন আমি সংঘবদ্ধ হব, আমি কুসংস্কারের কথা বলছি, আমি কিন্তু কাউকে আঘাত করার কথা বলছি না। যে কুসংস্কার একটা সমাজকে ডাউন করে রেখেছে, তাকে একা চলতে বাধা দেওয়া হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে সংঘবদ্ধ হয়ে চলে। সংঘবদ্ধতার দর্শন কি? আমি সংঘবদ্ধ হয়ে ডাকাতিও করতে পারি, আমি সংঘবদ্ধ হয়ে একটা প্রতিরক্ষা গোষ্ঠী গড়ে তুলতে পারি, আমি সংঘবদ্ধ হয়ে রংবাজিও করতে পারি। কিন্তু এই সংঘবদ্ধ হওয়ার দর্শন হচ্ছে আধ্যাত্মিকতা। ভারতবর্ষের মতো যে সার্বভৌমত্ব এবং সেখানে সমস্ত ধর্মের অধিকার সমান, সেই ধর্মীয় ভাবাবেগই হচ্ছে এর মূল মন্ত্র। যে ধর্ম বিনা আমার যে কোনো কর্মই আরো বেশি উপকৃত হতে পারে। ধর্ম বিনা আমার কর্ম আজকে বিকৃতি ঘটতে পারে, যার জন্যই হাতে কাম মুখে নাম আমাদের যে দল, সেই দলটা করেন। দেখুন, সামাজিক দর্শনের উপরে সমস্ত কিছু নির্ভর করছে। আমি একদম মতুয়া দর্শনের মানে অন্যর সাথে আমি করিনি, মেলাইনি। আমার যেটা মনোভাব, আমার যেটা মনে হয়েছে যে আজকে কেন এটা তৈরি হতে হলো, আপনি দেখুন ছোট ছোট দল, একটা দলে 50 জন আছে, 100 জন আছে, 25 জন আছে, যে যেরকম দল করে আর। এবং সেই দলের একটা সংঘবদ্ধতা আছে, একজন নেতা আছে, দলপতি বলি আমরা। কেন দলপতি আছে? ওই দলটাকে লিড দেওয়ার জন্য। সেই দলপতি দেখুন যে নেতৃত্ব, সেই নেতৃত্বে কি কি করছে পিছনে? কাসর, ঘন্টা, নিশান, ঢাক, এগুলো কেন বাজাচ্ছে? রাস্তা থেকে চললে আমি যেন খারাপ শব্দ না শুনতে পারি। আর হরিনাম যখন আমি করব, তখন যেন আমি আমার এই পবিত্র হরিনাম করি, তাকে যেন গালাগালি না করতে হয়। আর সংঘবদ্ধ হয়ে আমি কোথায় যাচ্ছি? একটা যে কোনো আলটিমেট ডেস্টিনেশন,
সেই ডেস্টিনেশনে কোথাও আরো দলেরা আসবে, সেই দলটা একত্রিত হয়ে একটা মহোৎসব হবে এবং সেই মহোৎসবের মাধ্যমে একটা বার্তা পৌঁছবে যে এরা একত্রিত, সংঘবদ্ধ, ধার্মিক, শিক্ষিত, এরা অনাচারী নয়, এরা সমাজে স্বীকৃত প্রাপ্ত। তাহলে নিজের অধিকার কিভাবে আদায় করতে হয়, নিজের অধিকারে কিভাবে সমাজে প্রস্ফুটিত প্রতিপালন করতে হয়, তার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে মতুয়া এই ধর্মমত। যুগ উপযোগী ধর্ম বলা হয় মতুয়া ধর্ম। মানুষ যত বেশি অস্পৃশ্য নিপীড়িত থাকবে তার ভিতরে বেশি পরিমাণে সেন্স জন্মাবে এবং সেন্স এই কারণে জন্মাবে তার চাহিদার জন্য। আর সেই চাহিদাই তার সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করার চেষ্টা করবে। এটাই হচ্ছে জীব জগতের বায়োলজিক্যাল সিস্টেম। বায়োলজিক্যাল সিস্টেম আমাদের ভিতরে সেই চাহিদা আছে বলে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সভাতে শিক্ষার কথা বলি। আরে ভাই, শিক্ষায় পিছিয়ে গেলে তো আমি পারবো না, শিক্ষায় পিছিয়ে গেলে তো আমি বুঝেই উঠতে পারবো না সমাজে কি চলছে কি না চলছে। তাই সকলে বুঝি না বুঝি ওই গুরুচাঁদ ঠাকুরের আওয়ানো আমি খাওয়াবো না খাও তাকে দুঃখ নাই, ঘরে ঘরে শিক্ষা দেওয়া যেতে চায়। কিন্তু অনেকেই আমার গোসাইরা এর মিনিং বুঝে উঠতে পারে না যে কিরকম আমি কি করবো। কিন্তু ওই যে ধর্মমতে নিয়ে আসা হয়েছে ওটাকে, যার জন্য ওর আধ্যাত্মিক ভ্যালু শত শত হাজার গুণ, সহস্র গুণ বেড়ে গেছে। আর এই জন্যই গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে এইটাকে ধর্মের আকারে আনো, তাহলে তুমি মান্যতা দেবে। সামাজিক শুধু অবস্থানে রাখলে তার অস্তিত্ব একটা সময় গিয়ে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ধর্ম যে বিশ্বাসের জায়গা, সেই জায়গাটাকে কোনোদিনও আমরা বলতে পারবো না। তাই আজ অব্দি উপাস থেকে তারা খাওয়ার পরে সব বাড়িঘর ছেড়ে এসছি, সব জমি জমা ফসল যত পুকুর যার সব ছেড়ে এসছি, হরিনাম ছাড়িনি, হরিনাম করে যাচ্ছে। এই বিশ্বাস মনের হৃদয়ের মধ্যে, এই বিশ্বাস আমাকে আগামী দিনে শক্তি উৎপাদনের জন্য, এই বিশ্বাস আমাকে কর্ম অগ্রগতিতে নিয়ে যাওয়ার জন্য, এই চিন্তা ভাবনায় আমরা চলি। আর এই চিন্তা ভাবনায় আমরা আগামী দিনের এই যে বলে না ধরা মরা, ধরা মরা মানে কি, কারা মানুষকে কনভিন্স করছে, অর্থাৎ কাকে বোঝাচ্ছে যে এই বিষয়টা এই, আপনি আসুন, আপনি যে দর্শন পাবেন সে দর্শন আপনি দেখেননি। আধ্যাত্মিক এবং বাস্তবতায় তাল মিলিয়ে সমভাবে যদি কোনো মত চলে থাকে, সেটা হচ্ছে আমার এই মতুয়া দর্শন, যার মধ্যে সায়েন্স, আধ্যাত্মবাদ এবং সমাজবাদ তার একটা সুন্দর মেলবন্ধন এই দর্শনের মাধ্যমে পাবে। চ্যালেঞ্জ দিয়ে বলি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা, বাস্তবতাকে পাথেয় করে যুগ উপযোগী করে তোলা মানুষকে, সেই হচ্ছে আমাদের মূল কাজ। এই কাজকে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা বলিষ্ঠ করে তুলতে চাই। আমাদের উদ্দেশ্য আর কিছু নয়। জীব সেবা, শিব সেবা, তার অনেক আগে বাবা হরিচাঁদ ঠাকুর বলেছে, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, এছাড়া সব প্রিয় ভ্রষ্টা। অনেক আগে বলেছেন এই কথা। আজকে বলতে আনন্দ লাগে বা শুনতে আনন্দ লাগে, বাবা বলেছেন যে আমরা কিন্তু ভাবতেই পারতাম না কলকাতার বুকে ইজিএফসিসিতে একটা সভা করব, ঠিক কিনা? যদি রাজনৈতিক উদ্বুত্থান না করতো, আজ অব্দি আমরা চিন্তা করতে পারতাম না যে কলকাতার এই ইজিএফসিসিতে একটা প্রোগ্রাম করি। গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলেছেন, রাজশক্তি ধরো, রাজশক্তি ধরলেই তোমার ক্ষমতা হাতে থাকবে, আর ক্ষমতাই তোমাকে পরিচয় দেওয়া হবে, তোমাকে ব্যক্তি ঘটাবে। এটা নেগেটিভ নিলে হবে না, ব্যক্তি স্বার্থ ছাড়তে হবে। অনেকে বলে
ঠাকুরবাড়ির লোকেরা কেন রাজনীতি করবে? আরে ঠাকুরবাড়ির লোকেরা রাজনীতি করে নেগেটিভ পথে না যায় সেইটা দেখার দায়িত্ব আপনাদের, তারা যেন পজিটিভ থাকে। ঠাকুরবাড়ি একটা শ্রদ্ধার জায়গা, ঠাকুরবাড়ি একটা শক্তির জায়গা। ওটা আমার বাড়ি নয়, আমার বাড়ি নয়। আপনাদের সকলের শক্তির পীঠস্থান হচ্ছে ঠাকুরবাড়ি। সেটা যত বেশি মজবুত হবে আপনাদের শক্তি বাড়বে। আপনাদের শক্তি বাড়ানোই হচ্ছে ঠাকুরবাড়ির কাজ। আপনাদের সংগঠিত করাই হচ্ছে মতুয়া মহাসংঘের কাজ। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে স্বচ্ছ ভাবমূর্তিকে আমরা কাজ করতে চাই, আমরা কাজ করব সমস্ত মতুয়ার পাশে। এবং যে কটা পীঠস্থান আছে আমাদের, সেই পীঠস্থানগুলোকে আমাদের শক্তিশালী করে তুলতে হবে। ফান্ড খুঁজলে চলবে না, ওই গোসাই এই করছে, ওই গোসাই ওই করছে না। সে গোসাই আমার বাবার নাম ছড়াচ্ছে, তার দরকার আছে, তার দরকার আছে। তার ভালো দিকটা দেখো, তার খারাপ দিক লক্ষ্য করছো। সেটা সমাজে যদি বেশি প্রচার হয়, আমার ধর্মের সমস্যা হয়। গোসাইরা কি করে? আরে গোসাই তার যে শিষ্য তৈরি করছে, কার জন্য তৈরি করছে? সে কারে দোহাই দেয়? কার দোহাই দেয়? হরিগুরু চাঁদের দোহাই দেয়। তাহলে সে শিষ্য বানাচ্ছে হরিগুরু চাঁদের মাধ্যম। সে তার আর্থিক সমস্যা, তার আর্থিক প্রয়োজনতা নেই। সে তার সংগঠনটা চালাবে কি করে? তার ওই ধানটা চালাবে কি করেছে? খালি নেগেটিভ কথাবার্তা বলে ভরে দিলে হবে না। প্রত্যেকটা বিষয় বুঝতে হবে, আর প্রত্যেকটা বিষয় বুঝে আমাদের চলতে হবে। হ্যাঁ, 5 ফোঁটা দেবো, 3 ফোঁটা দেবো, 1 ফোঁটা দেবো, সেটা বড় কথা না। ওই 3 রকম পদ্ধতি দেবো, যে যাতে মানে সেটা সংবিধানের আরেকটা আনতে হবে। আমি কাউকে বাদ দেবো না, সবাই দরকার, সবাই দরকার। যে যে তত্ত্ব মানে সে সেই তত্ত্ব করবে, আর সেটাই স্বীকৃতি। অবশ্যই সেটা মতুয়া ধর্ম দর্শনের মধ্যে হতে হবে, তাই দেখলে চলবে না। কানে মন্ত্র দেওয়া পছন্দ করি না, একদম কানে মন্ত্র কিন্তু চলবে না। ওগুলো ওগুলো বুজরুকি ছাড়া কিছু না। শুনে নেন, সঠিক পদ্ধতিতে স্বচ্ছভাবে কেন ধর্ম পালন করি, কি কারণটা কি? ধর্ম পালন করার কারণটা কি? ধর্ম পালন করার কারণ হচ্ছে, যে ধর্ম আমি যাকে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা কি করে আমার ভিতরে? শক্তি তৈরি করে। পৃথিবীর যে কোনো উপলব্ধি সেটা যদি পজিটিভ হয়, প্লাস হয়, তাহলে সেটা তার শরীরের ভিতরে প্লাস পজিটিভ তৈরি করে, ভাইব তৈরি করে। এবং সেই পজিটিভ ভাইব তাকে পজিটিভ শক্তি দেয়। তাহলে ওই যে আরাধনা প্রথা বা পদ্ধতি, ওইটা হচ্ছে পজিটিভ ভাইব তৈরি করার জন্য আমি দিই। আমি আর কিছু দেখি না। আমি বড় লোকে যেতেও পারবো না, স্বর্গ যেতে পারবো না। যতদিন জীবিত আছি, আমার এখানে থেকে আমি সেই সেন্স বা উপলব্ধি আমি নিতে পারবো। আমি মরে যাওয়ার পরে আমার কিছু থাকবে না। অতএব অস্তিত্ববান অবস্থাকে যখন আমি কিছু দেখবো বা বিশ্বাস করবো, তার যুক্তি দিয়ে আমি ব্যাখ্যাও করবো। তাই যাকে উপাসনা করছি, সেই উপাসনার বস্তুটা আমার শক্তি। আর সেই শক্তি আমি কি করছে? কর্মযোগাজ, কর্মশক্তিতে পরিণত করছে। কর্মশক্তি তৈরি করার জন্য উপাসনা প্রয়োজন। তাতে আপনি ধ্যান করবেন না, আপনি যাকে বিশ্বাস করেন, কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর, কাকে করবেন সেটা আপনার নিজের ব্যাপার। আমার বিশ্বাস, আমার হরিদাস ঠাকুর আমাকে দর্শন দিয়েছে, আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই আমার কাছে সে উপাস্য ব্যক্তি, তাকে আমি উপাসনা করি। এখানে কোনো মত থাকতে পারে না, দ্বিমত থাকতে পারে না। আমার মনে হয় এটা, তাই আমি করি। আর সেটাকে কোনো বাধা নেই, হিউম্যান রাইট, আমার অধিকার আছে, আমি তাকে উপাসনা করব। আমি শুনতে পাই যে এলাকায় এলাকায় আমাদের মতে কাজ করলে মানুষের যত রাজ্যের সমস্যা,
আরে ভাই কিসের সমস্যা? তার বিশ্বাসে তুমি আঘাত করছো কেন? তুমি তার বিশ্বাসে আঘাত করছো কেন? তার বিশ্বাস আছে সেইভাবে করবে, তুমি কে বলা? প্রয়োজন যদি পড়ে আমরা সব পদ্ধতিকে একটা পুস্তকের মাধ্যমে লিপিবদ্ধ করে আমরা সুপ্রিম কোর্ট থেকে এর অধিকার আদায় করে নেওয়ার যাতে কেউ কোথায় আমাদের পথ চলা বা আমাদের উপাসনাকে কেউ যাতে বিকৃত না করতে পারে, অবমুখ না করতে পারে, তার জন্য সুপ্রিম কোর্টের রায় যদি দরকার পড়ে আমরা সেটা করব। বড় চিন্তা তন্ময়ের কাছে অনেকগুলো 5-7টা প্রস্তাব হয়ে গেছে। এই প্রস্তাবগুলোর অনেক আরো আগে দরকার ছিল আমাদের। ঠাকুরবাড়ি আমি সবার আগে বলেছি সবার শক্তি পীঠস্থান। সেই শক্তি পীঠস্থানকে মজবুত করা মানে আমি আমার এই সমাজকে মজবুত করছি, তাই সেখানে লক্ষ্য আমাদের দিতে হবে সকলে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন কর্মের মাধ্যমে মতুয়া মহাসংঘের আরো বেশি জাগরণ দরকার, যে জাগরণ আপনাদেরকে আগামী দিনে আরো বেশি সচ্ছল করতে। আমি আজকে ঘোষণা দিয়ে যাই, এখানে আমাদের প্রচেষ্টা আছে। বাবা গুরুচাঁদ ঠাকুর এবং দ্বাদশ পাগল ঠাকুর বাড়িতে তার একটা বড় ভব্য মন্দির এবং এই দ্বাদশ পাগলের মন্দির পাশ দিয়ে থাকবে। আমরা সেটা আগামী দিনে চিন্তা ভাবনা করছি, সেটা করার ভক্ত বিনা ভগবান একা উপাসিত হতে পারে না। তাই দ্বাদশ পাগল ছাড়া যেমন মতুয়া ধর্মের বিস্তার করতে পারে না, তাই আমাদের চিন্তা থাকবে দ্বাদশ পাগলদেরও পূজনীয় হোক। তারা আমাদের দ্বাদশ পাগলরা পূজনীয় হলে আমার ঠাকুর সবচেয়ে বেশি পূজনীয় হবে। তাই ঠাকুরের মন্দিরের চারিপাশে দ্বাদশ পাগলের মন্দির থাকবে, এটা আমাদের ইচ্ছা। আর সেই ইচ্ছাকে আপনারা কার্যবাহিত করবেন। আপনাদের ইচ্ছা মানেই ওই যে পজিটিভ ভাই, ওইটাই সে হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আর কিছু লাগে না। ওই মনে ইচ্ছা করছেন যে না এটা হোক, সেই হওয়াটাই, সেই চিন্তাটাই হচ্ছে একটা পজিটিভ ভাই ওই কর্মক্ষেত্রের ক্ষেত্রে। এবার অতি শীঘ্রই আমাদের প্রচেষ্টা থাকছে এই জিনিসটা করবার জন্য। ঠাকুর বাড়িতে মতুয়া ভক্তরা আপনারা জানেন যে আসলে অনেক আমাদের শুনতে হয় যে এই হচ্ছে না, সমস্ত কিছুর জন্য আর্থিক সহযোগিতাও দরকার। কিন্তু আমি আপনাদের বলছি না আর্থিক সহযোগিতা, তার একটা সময় আছে, ওই সময় না হলে কোনো কিছু হয় না। ব্যারিস্টার প্রমথ রঞ্জন ঠাকুর আমার স্বর্গীয় পিতামহ, তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা হচ্ছে তার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাধ্যমে সমাজের গরিব দুঃখী সমস্ত মানুষ সহযোগিতা পায়। তাহলে আমরা সেই কর্মটা মা বীণাপাণি দেবী ঠাকুমারও সেটা ইচ্ছা ছিল। সারা জীবনের সমস্ত সংঘর্ষ, সমস্ত কর্মের যে রূপ, সেই রূপটাই সংগঠনের মাধ্যমে রেখে গেছে। কেউ দেখতে পান সেটা? যারা যারা অনুভব করবেন তারা তো দেখতে পারবেন তাদের কর্ম প্রচেষ্টার ফল কোথায় তারা রেখে গেছে। ওই সংগঠনটা, ওই সংগঠনটা নিয়ে মারামারি, জাতাজাতি, গুতুগুতি এগুলো চলছে। এগুলো বেশি দিন থাকবে না। কোনো জিনিসের মধ্যে যখন ক্লাস তৈরি হয় বা যখন সংঘাত শুরু হয় তখন তার ডেভেলপমেন্ট ছাড়া তার কখনো ডিমোরালাইজ হয় না। তো আমি মনে করি মতুয়া মহাসংঘ আগামী দিনে ঠাকুর বাড়ি কেন্দ্রিক যে পরিচালনা পর্যালোচনা শুধু ওইটুকু নয়, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে যে কর্মকাণ্ডগুলো আমাদের দরকার মতুয়া মহাসংঘ পরিচালনা করবে। আমি চাইব ঠাকুরদার সেই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে বাস্তবে প্রস্ফুটিত করার জন্য প্রত্যেকটা স্টেটে
যেখানে যেখানে আমাদের মতুয়ারা আছে আমাদের তাদেরকে নিয়ে সংগঠিত হওয়া দরকার, সংগঠিত হওয়া দরকার। আমার কোন রকম কোশ্চেন নেই এই করতেই হবে ওই করতেই হবে, কোন রকম কোশ্চেন নেই, আমাদের শুধু সংগঠিত হওয়া দরকার। আর যেভাবে সম্ভব সংগঠিত হতে হবে, যে কোনো প্রকারে সংগঠিত হতে হবে। অবশ্যই করে যে পর্যায়ে বর্তমানে এসেছে সেই পর্যায়কে আমরা আগামী দিনে অগ্রগতি করাতে পারবো, আমরা কিন্তু সেইভাবে প্রস্তুত হয়েই আজকে এখানে কিন্তু এসেছি এবং খুব আনন্দ পাচ্ছি যে সকাল থেকে আপনারা বসে ধৈর্য ধরে শুনছেন। এই আগ্রহের জন্য আপনাদের আমার প্রণাম। সকাল থেকে আগ্রহ ধরে শুনছেন, এখনো শুনছেন, বেলা প্রায় 5টা বাজতে গেল। এটা অত্যন্ত একটা কি বলে, কোনো ব্যাখ্যা পাচ্ছি না, মানে আগামী দিনের দিকটা আপনারা বুঝতে পারছেন।